সবচেয়ে প্রথমে আমি কিন্তু ধন্যবাদ জানাবো সমীর চক্রবর্তীকে। মুখফসকে একটি সত্যি কথা বলে ফেললেন। আপনারা লক্ষ্য করেছেন বোধহয়, উনি বলেছেন রাজনৈতিক লোকেরা সত্যি কথা বলে না। আর আমার আগে সোজা কথা বলে না, যাই হোক, এই একই জিনিস। আমার আগে তিনজন রাজনৈতিক ব্যক্তি বলেছেন, আর দুজন তো দেখছি ছটফট করছে বলার জন্যে। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলবো না, আমি হাত পুড়িয়েছি, আর ওই ঝামেলার মধ্যে নেই। আমি সাধারণ মানুষ, আমাকে নাম শোনার পরে যে কটি প্রশ্ন ফোন করে যা বলেছে, যে কটি বিষয়ে তাদের নিয়ে যন্ত্রণা হচ্ছে, সেই কটি বিষয়ের ওপর আপনাদের বলবো। সর্বপ্রথম হলো, সকলে কি আমরা ভোট দিতে পারবো? উত্তর না। না এই জন্যেই যে এবার যেভাবে রোল রিভিশন হয়েছে, সেই রোল রিভিশনটা আমি প্রথম থেকেই বলছি অদ্ভুত, অভূতপূর্ব এবং আইনের গণ্ডির বাইরে। কেন আমি আগেও বলেছি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কোনো জিনিস হয় না এইভাবে। যাই হোক, হয়ে গেছে, কোর্ট অবধি উঠেছে, কেউ কোনো কথা বলেনি, বেরিয়ে গেছে। এখন যেভাবে দাঁড়াচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গে 7,70,00,000 দিয়ে শুরু করেছিলাম, আমার হিসেব এখন 6,40,00,000 কাছাকাছি এসে গেছি। 1 কোটির ওপর নাম, আমার হিসেবে অন্তত 1 কোটির ওপরের নাম কিন্তু এখন নেই। এর মধ্যে প্রায় 40 লক্ষ, 45 লক্ষ বিচারাধীন। এই বিচারাধীন জিনিসটি এই নতুন শুনলাম। আমি 40 বছর চাকরি করেছি, ইলেকশন করেছি, একেবারে তৃণমূল স্তর বা ওটা আবার তৃণমূল তো বললে আবার উল্টো জিনিস দাঁড়িয়ে যায়, গ্রাসরুটস থেকে নিয়ে একেবারে ওপর অবধি করে দেখেছি, কিন্তু কোনোদিন এই অবস্থা দেখিনি। যাই হোক, এই যৌক্তিক অমিল আর কম্পিউটার বাবুর বিচার, তার উপর পুরোটা নির্ভর করে যে অবস্থায় দাঁড়িয়েছে, বাংলায় এখন যে কটি নাম বাকি আছে, প্রায় বোধহয় 40-45 লক্ষ নাম বিচারাধীন বাকি আছে। আমার নিজের ভয় যে কিছুতেই তাদের একটা বড় অংশ ভোট দিতে পারবে না। কারণ এত তাড়াতাড়ি কী করে করবে? জজ সাহেবরা তো চেষ্টা করছেন, কিন্তু তাদের অনেক দেরিতে ঢোকানো হয়েছে। আর তার কারণ যেটা বলা হয় যে এটা এই খামখেয়ালি পানার জন্য জজেদের আনতে হয়েছে। জজেদের আনার ব্যাপারে আমি আরেকবার পরে বলবো, কিন্তু আমি এইটুকুও বলবো একজন সাধারণ নাগরিক হিসেবে, যে কেন দেরি হয়েছে। এই যে এসআইয়ের ওপরে বা ইলেকশন কমিশনের ওপর লোকে ক্ষিপ্ত হয়েছে, কেন দেরি হয়েছে? দেরি হয়েছে এই জন্যে যে রাজ্য সরকারও নাম পাঠাতে যথেষ্ট সময় নিয়েছে। যদি স্বচ্ছতা থাকে, নামগুলো পরপর ডেটগুলো দিয়ে দিন, তাতে আমরা বুঝবো কেন সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে জজেদের ঢোকাতে হয়েছে, আর কেন তো দেরি হচ্ছে, কেন এত লোক ভোট দিতে পারছে না। আসল ন্যারেটিভে চলে আসুন। আরেকটি প্রশ্ন যেটি ওঠে যে 2 দফায় ভোট হচ্ছে, তার মানে কি আমাদের সুরক্ষা চলে গেল? আমি আপনাদের আশ্বস্ত করছি, এর আগেও ভোট হয়েছে। আমি যখন করেছিলাম একবার 1 দফায় হয়েছিল, আর দ্বিতীয়বার আমার মনে আছে 3 দফায়। আমি হিসেবে দেখছি 6 দফা হয়েছে, 3 দফা হয়েছে, 4 দফা হয়েছে। দফার ওপর সুরক্ষাটা ঠিক সেরমভাবে নির্ভর করে না। দফা অনেক সময় করা হতো যে কোনো একজন বিশেষ ব্যক্তি হেলিকপ্টারে করে এসে বিশেষ সময় কয়েকটি জেলার মাঝামাঝি দাঁড়িয়ে সেখান থেকে তিনি যেন বক্তৃতা দিতে পারেন, তারপর আবার ফিরে গিয়ে আবার আসতে পারেন। দফা এর জন্য হতো, সত্যি কথা বলে দিলাম। এখন 2 দফায় হলেই যে সুরক্ষা কম, আমার বিশ্বাস হয় না। আর সুরক্ষার ব্যাপারে যখন কথা বলছি, এইটুকু আমাদের জেনে রাখতে হবে যে বাংলায় সশস্ত্র বাহিনী যা সংখ্যা, আমি সেই সংখ্যাটা আপনাদের বলবো না, তুলনামূলক কম। তার মানে যেই ইলেকশন করুক, সে সব্যসাচীরা করুক আর যারাই করুক, তাদের কিন্তু বাইরের থেকে বাহিনী আনতেই হবে। কেন? বুথে বুথে যদি লোক না দিতে পারি, পেট্রোল না দিতে পারি, তবে ইলেকশন হবে কি করে? মানুষের মধ্যে এমনিতেই এই রাজ্যের একটা বদনাম আছে যে যখন তখন হিংস্রতায় হাত দেয়। অতএব কেন্দ্রীয় বাহিনী আনা মানেই কাউকে অসম্মান করা নয়। কেন্দ্রীয় বাহিনী আমার সময় এসছে, কেন্দ্রীয় বাহিনী পরেও আসবে। বামের আমলে এসছে, এই আমলে এসছে, আবার আসতে হবে, কারণ আমাদের সশস্ত্র বাহিনী আমাদের কম। কিন্তু কত সংখ্যা? একটি আমি কথা আপনাদের বলে দিই, এই কোম্পানি বলে না, এই কোম্পানি জিনিসটা বুঝে নিন। কোম্পানি নর্মালি 100 লোকের, 100-র মধ্যে কাজ করতে নাবে, মানে হাতে বন্দুক নিয়ে নাবে 80 জন।
এবার 80 দিয়ে গুণ করুন, আপনি হিসাবটা পেয়ে যাবেন। গত ইলেকশনেও আমি দেখেছি যে রাজ্য সরকার যত সশস্ত্র পুলিশ দিতে পেরেছে, কেন্দ্রীয় বাহিনী কিন্তু তার চেয়ে কিঞ্চিৎ বেশি ছিল। তাতে যা হওয়ার হয়েছে। আর আমি এই ফেজ আর এতে নিয়ে যে কথাগুলো বললাম, যে সশস্ত্র বাহিনীর ওপর পুরোপুরি নির্ভর করবে না, মানুষের মনোবলের ওপর। যদি মারামারি করার থাকে, কেউ কিন্তু আটকাতে পারে না, কেউ প্রত্যেকটা বাড়ির সামনে পুলিশ লিখে আটকাতে পারে না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা মেসেজ পাঠাতে পারি। যাক, ওই প্রশ্নে থাক। আমি আশা করব যে এবার সুষ্ঠুভাবে নির্বাচন হোক। আর এই আরেকটি যে নতুন জন্তুটি বেরিয়েছে কম্পিউটার থেকে, যৌক্তিক অমিল, এইটিকে যত তাড়াতাড়ি এটাকে ডিল করা যায় ততই আমাদের সবার মঙ্গল। তৃতীয় একটি প্রশ্ন অনেকের মাথায় এসছে যে এত ট্রান্সফার কেন হচ্ছে। আমি খোলাখুলি বলে দিচ্ছি যে সবচেয়ে বড় প্রথমে যেটা উঠেছে যে একটা রাজ্যের মুখ্য সচিবকে ট্রান্সফার করে দিল। এটা কখনো হতে পারে? আমি নিজেও বলবো সত্যি অবাক হয়েছে, কারণ মুখ্য সচিবকে এর আগে ট্রান্সফার করেনি, কোনো রাজ্যেই করেনি। কিন্তু আবার সাথে সাথে এটাও মনে রাখতে হবে, না বলে পাচ্ছি না, আমার জুনিয়র কলিগ যে তিনিও যে এসছেন 3-4 ব্যাচ টপকে 7-8 জনকে টপকে এসছেন, সেটাও যথেষ্ট দৃষ্টিকটু। অতএব সেই দৃষ্টিকটু ঘটনার ওপর যদি গোয়েন্দা দপ্তর কোনো রিপোর্ট দিয়ে থাকে আর তাকে সরিয়ে দেওয়া থাকে, তো হয়েছে। দুদিকেই দেখা যাচ্ছে যে একদিকেও অনেককে সুপারসিড করে তাকে নিয়ে আসা হয়েছে, এবং অতএব একটা সন্দেহ থাকতে পারে তার নিরপেক্ষতার ব্যাপারে। কিন্তু আমি এইটুকুও বলবো যে যাদের আনা হয়েছে, সাময়িকভাবে আনা হয়েছে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এরা কিন্তু যাতে ভালো অফিসার, অতএব সংশয়ের কোনো কারণ নেই। আর এরা পক্ষপাতিত্ব করবে বলে আমার মনে হয় না। যদি কেউ মনে করে থাকে যে এরা পক্ষপাতিত্ব করবে ইলেকশন কমিশনের হয়ে, আমি তাদের আশ্বস্ত করে বলতে পারি ওদের আমি যা চিনি, ওরা কোনোদিন পক্ষপাতিত্ব করবে না। আচ্ছা, এবার দেখা যাচ্ছে এডিজি, ডিআইজি কাঁড়ি সরিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন। এটাও কিন্তু খুব দৃষ্টিকটু, খুব লাগছে চোখে, যে কারোর ওপরই কি তাদের বিশ্বাস নেই? এ কি হচ্ছে এটা তো বাংলার প্রতি অসম্মান। বাংলার মুখ্য সচিবকে যখন সরাচ্ছে আমার ব্যথা লাগছে, কারণ আমি সেই চাকরির লোক ছিলাম রিটায়ার করার আগে। কিন্তু সেখানে আরেকটি প্রশ্ন উঠে যাচ্ছে যেটা কারোর নজরে পড়েনি, যে হ্যাঁ, ইলেকশন কমিশন রাতের অন্ধকারে এতগুলো অফিসার, এডিজি, ডিডিজি, ডিআইজি সরিয়ে দিল, রাজ্য সরকার কতকে সরিয়েছে? আমি বলছি আমার হিসেবে অন্তত 100 জন অফিসারকে গত 1 মাসের মধ্যে সরিয়ে দিয়েছে, 15 দিনের মধ্যে। টুকটাক এখানকার এসডিও, এখানকার এডিএম, এখানকার ডিএম, এখানকার 100 না হলে 80 জনকে সরিয়ে দিয়েছে। তার একটা হিসাব দিক। অর্থাৎ রাজ্য সরকারই কি তাদের অফিসারদের উপর বিশ্বাস নেই যে এর এটা তাড়াতাড়ি সরিয়ে দিয়েছে? এটাও নজর নিয়ে দেখতে হবে যে তাদের মধ্যে 3 বছর কজনের হয়েছিল। এইসব প্রশ্নগুলো থাকে, ইলেকশনের আগে সব হয়ে ওঠে। কিন্তু সরানোর কথা যখন হচ্ছে, তখন আমার মনে পড়ছে যে ভারতের ইতিহাসে এই ইলেকশন মনে রাখবো আমরা, কারণ অনেক নতুন ভূত এসে গেছে। ইলেকশন আইন কিন্তু খুবই স্পষ্ট, এবং স্পষ্টতার সাথে আমি বলছি, ইলেকশন আইনে লেখা আছে, যেটা জনপ্রতিনিধি আইন 50 সালের লেখা আছে, সেকশন 19 নম্বর ধারায় লেখা আছে যে ঠিক 2টি জিনিস লাগে ভোটার হতে, তৃতীয় না। 2টি জিনিস, 18 বছর বয়স আর অর্ডিনারিলি রেসিডেন্ট, কোনো একটি জায়গায় তিনি সাধারণভাবে তিনি এখানে বসবাস করেন, আর এর বেশি কিচ্ছু লাগে না। কার মাথার থেকে সেই ঢুকেছে নাগরিকত্ব আইন প্যাচ খেলবো, এটা খেলবো? নাগরিকত্ব করুন, বার করুন অনুপ্রবেশকারীদের, এর সাথে জড়াবেন না। প্রত্যেকটি মানুষকে, বাংলার 11 কোটি মানুষকে দাঁড় করিয়ে জামা প্যান্ট খুলে বলবেন না, প্রমাণ করতে হবে তুই নাগরিক কিনা। এটা ঠিক হয়নি। এতে বরং ক্ষতি হলো, যারা করে থাকছেন তাদের রাজনৈতিক ক্ষতি হচ্ছে। এটা আমি না বলে পাচ্ছি না। এবার যাকে নিয়ে এত বড় কথা, তিনি যে কতখানি সীমা ক্রস করে গেছেন, লজ্জা লাগে আমাদের এই অফিসার। কিন্তু আজকাল তো অনেক অফিসারকেই দেখছে অনেক জায়গায় অনেক রকমের সীমা লক্ষণ রেখা ক্রস করে বেরিয়ে যাচ্ছেন। তাকে এই সব্যসাচী বোধহয় কারোর কথা বললেন,
কয়েকজনের কথা, তার নামে একটি ইমপিচমেন্ট মোশন আনা হয়েছে। ভারতের ইতিহাসে কোনো দিন চিফ ইলেকশন কমিশনের বিরুদ্ধে কখনো ইমপিচমেন্ট মোশন পার্লামেন্টে আসেনি এত সংখ্যায়। এর আগে মাননীয় স্পিকারের বিরুদ্ধে এসেছিল, স্পিকার সাহেব কী করেছিলেন, তিনি তখন উইথড্র করেছিলেন। সৌজন্য এবং কিছু নীতিবোধ আছে, তিনি উইথড্র করে বললেন আমার ব্যাপারটা বিচার হোক। আমি আজকে প্রশ্ন করে বলবো যে এই চিফ ইলেকশন কমিশনার ইনি কয়েকদিনের জন্য উইথড্র হোক না, মোশনটা যাক, মোশনটা কোন দিকে যায় দেখা যাক, তার চরিত্র, তার কাজ, তার কার্যকলাপ, তার নীতি এগুলো বিচার হোক, বিচার থেকে বেরিয়ে আসুক ইমপিচমেন্ট মোশন থেকে, তারপর তিনি যাক। এটা আমার সাজেশন, কেন এইটাই সৌজন্য বলে, সৌজন্য এটাই বলে। আমি শেষে একটি কথা বলবো, যে না বলে আবার পারছি না, বলবো যে এই যে জজেদের আনা হয়েছে এর পেছনে অনেক দুঃখের গল্প আছে। শুরু করেছিলাম আমি বলতে যে কেন আনতে হয়েছে, আর তাদের কোথায় তাদের বাড়ি, কারোর ঝাড়খণ্ড, কারোর এখানে, তাকে জোর করে তাকে পোস্টিং দেওয়া হয়েছে এক্সিকিউটিভে কাজ করা। এটা ওদের দায়িত্ব নয়, এটা ওদের কষ্ট হচ্ছে। কিন্তু 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 আইন কি বলে? আইন বলে, জনপ্রতিনিধি আইন বলে 13B, সেকশন 13Bতে বলে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার কি আর তার কর্তব্য কি। এরপরে রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলসে 4 থেকে 23 ধারায় লেখা আছে তারা কি করতে পারে। এখন আমি চলে আসছি একটি পয়েন্টে, যে এরা যে রোল রিভিশন করছেন তারা তো ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার নয়, অতএব 23 নম্বর ধারায় আটকে পড়বে না তো। কারণ এর একটা উপায়ও আছে, উপায়টা হলো তাদেরকে যদি চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন থেকে এখনই ডিক্লেয়ার করে দেওয়া হয় যে তারা চিফ ইলেকট্রাল অফিসার হিসেবে, ইলেকট্রাল ইআরও হিসেবে তারা কাজ করতে পারেন। একটা গলদ থেকে গেছে, আইনের মধ্যে একটা বড় ফাঁক থেকে গেছে। যাদের উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, যারা তাদের নিষ্ঠায় কাজ করছেন, তাদেরকে কিন্তু সেই আইনের ক্ষমতাটা দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট দিয়েছেন, কিন্তু আইন তো আইন। হয় সুপ্রিম কোর্টের বলতে হবে যে আমি এই আইনের আমার ব্যাখ্যাতে আমি দিয়েছি, বা আমি এই আইনের ঊর্ধ্বে কাজ করেছি। দেশের আইন কিন্তু সবার জন্য সমান, এটা আমি না, এটা বলতেই হলো। কারণ আমার একটা চোখে লাগছে যে বেচারারা কাজ করছে, নাম কাটবে, নাম ঢোকাবে, কিন্তু শেষ পর্যন্ত যে শিলমোহর দিয়ে তারা যে ভোটার লিস্টটি তৈরি করবে, তার মধ্যে যদি কেউ বৈধতার প্রশ্নটি তোলে, যদি কেউ তোলে বলে যে এই 30 লক্ষ লোক কেন নাম বাদ গেল, এই অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। কেন এই ইলেকশনটাকে যেভাবে গণ্ডগোল করা হয়েছে, যেভাবে ধোঁয়াশে করা হয়েছে, যেভাবে পেঁচিয়ে দেওয়া হয়েছে, এর আগে কোনো দিন হয়নি। কার বুদ্ধিতে হয়েছে আমি জানি না। এটা আমি শুধু একটাই জিনিস বলবো, প্রায় 41 বছর চাকরি করে একটা মানুষের বুদ্ধির থেকে এসব বেরোয়নি। এটা বেশ পরিকল্পনা করেই করা হয়েছে জিনিসটি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আশা করছি যে এত গণ্ডগোল থাকা সত্ত্বেও, এত জটিলতা থাকা সত্ত্বেও বাংলার বেশিরভাগে মানুষ তারা শান্তিতে ভোট দিতে পারে। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।